পায়েল তার মা অন্নপূর্ণা দেবীর সাথে মহিনপুর গ্রামে বসবাস করত। পায়েলরা খুবই দরিদ্র ছিল এবং পায়েলের বাবা ছিল না। পায়েলের মা নিজে বাড়িতে বসেই দর্জির কাজ করত। যা টাকা উপার্জন করত তাই দিয়েই তার সংসার চলতো এবং পায়েলের ঠাম্মা সুদীপ্তা দেবীও তাদের সাথে থাকতো। পায়েল খুবই ছোট্ট ছিল। একদিন সে স্কুল থেকে তার বন্ধু রিনার সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল। কি ব্যাপার রিনা দিদি, আর তুমি এত খুশি কেন? আরে খুশি কেন হব না বল, আমি তো সারা বছর ধরে এই ডিসেম্বর মাসের জন্য ওয়েট করি। ডিসেম্বর মাসে তো সান্টা ক্লজ আসে আর আমাকে গিফট দিয়ে যায়, কখনো বালিশের তলায় আর কখনো গেটের সামনে। এইরকম ভাবেই আমাকে গিফট দেয়, তাই জন্য আজ আমি এত খুশি। কিছুদিন পরেই তো 25 তারিখ আসবে আর 25 তারিখেই তো সান্টা ক্লজ আসে। রিনা দিদি, সত্যি কি সান্টা ক্লজ আসে আর তোমাকে গিফট দিয়ে যায়? কই তাহলে আমাকে দিয়ে যায় না কেন? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি সান্টা ক্লজ লাল রঙের থলিতে করে আমাকে অনেক গিফট দিয়ে যায়। আর আমি তো এটা ভেবেই খুশি যে এই বছরেও আমাকে গিফট দিয়ে যাবে সান্টা ক্লজ, তাই জন্য তো আমার মনে মনে খুব আনন্দ হচ্ছে। রিনার কথা শুনে পায়েলের মনের মধ্যে উৎসাহ জাগে। রিনারা খুবই ধনী ছিল আর রিনাদের বাড়িটাও পায়েলদের বাড়ির কিছুটা দূরেই ছিল। তারা দুইজনে এইরকম কথা বলতে বলতে নিজেরা নিজেদের বাড়ি পৌঁছে যায়। পায়েল বাড়ি ফিরে দেখে যে তার মা সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। পায়েলকে একদম চুপ করে থাকতে দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে, মা পায়েল, এসে গেছো তুমি? কি ব্যাপার, কি হয়েছে আজকে? তুমি এইরকম চুপ করে আছে কেন? আর তোমার মনটা এরকম মরা কেন? কেউ কিছু বলেছে নাকি? মা, প্রত্যেক বছরে রিনা দিদিকে সান্টা ক্লজ গিফট দিয়ে যায় অনেক, কিন্তু সান্টা ক্লজ আমাকে কেন গিফট দিয়ে যায় না? হয়তো আমি গরিব বলে তাই জন্য আমাকে সান্টা ক্লজ কোনো বছরে গিফট দিয়ে যায় না। এই রকম কথা বলতে বলতে পায়েলের চোখে জল চলে আসে। পায়েলের মা সেলাই মেশিন থামিয়ে তাকে সান্ত্বনা দেবার জন্য বলে, মা পায়েল, এইরকম কিছুই ব্যাপার নয়। সান্টা ক্লজ কোনোদিনও গরিব ধনী দেখে না, উনি তো সবাইকেই গিফট দিয়ে যায়। তুমি প্রথমে খুব ছোট ছিলে তো, তাই জন্য সান্টা ক্লজ তোমাকে গিফট দিত না, কিন্তু এখন তুমি বড় হয়ে গেছো, এবার সান্টা ক্লজ এই বছরও তোমাকে গিফট দিয়ে যাবে। পায়েল তার মায়ের মুখে এই রকম কথা শুনে সে খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে অন্নপূর্ণা দেবী পায়েলের বান্ধবী রিনার মায়ের কাছে যায়। কি ব্যাপার অন্নপূর্ণা, আজ তুমি হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? কোনো দরকার ছিল নাকি? কি বলবে বলো। হ্যাঁ কাকুলি, আমার মেয়ে বলছিল যে প্রতি বছরে রিনাকে ক্রিসমাসের দিন সান্টা ক্লজ অনেক গিফট দিয়ে যায়, এটা কি সত্যি কথা? এই কথা শুনে কাকলি খুবই হাসতে থাকে এবং বলে, আরে অন্নপূর্ণা, আমি তো এটা জানতামই না যে তুমি গরিবের সাথে সাথে এতটা বোকা। সান্টা ক্লজ শুধু কাহিনীতেই হয়, বাস্তব জীবনে হয় না। বাস্তব জীবনে তো পয়সাই সান্টা ক্লজ। ও তাহলে এর মানে হলো যে গিফটগুলো রিনা প্রতি বছর এই ক্রিসমাসের দিন পায় সান্টা ক্লজের নামে, সেগুলো তুমি দাও? হ্যাঁ, ক্রিসমাসের দিন ঠিক 12টার সময় আমি ওর রুমের সামনে গিফট রেখে দিই, তাই জন্য ও সেটাকেই মনে করে নেয় যে সান্টা ক্লজ গিফট দিয়ে যায়। কাকলির মুখে এইরকম কথা শুনে অন্নপূর্ণা দেবী মন খারাপ করে বাড়ি ফিরে আসে, কারণ তার কাছে গিফট কেনার মতন কোনো পয়সা ছিল না। তাই সে রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তার মেয়ের মনে আশা দিয়ে রেখেছে, সেই আশাটা কি করে পূর্ণ করবে। আমার ছোট মেয়েটার মনে আমি এত বড় আশা দিয়ে রেখেছি, কিন্তু এই আশা আমি পূরণ করব কি করে? আমার কাছে তো গিফট কেনার মতন কোনো রকমই পয়সা নেই। জামা কাপড় সেলাই করে যা টাকা রোজগার করি তাই দিয়েই তো সংসারেই চলে যায়, কিন্তু আমি যদি ওই থেকে কিছু পয়সা বাঁচিয়ে রাখি তাহলে আমি আমার ছোট মেয়েটার জন্য কিছু গিফট কিনে আনতে পারবো। এইরকম কথা ভাবতে ভাবতেই অন্নপূর্ণা দেবী ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা উঠে সে তার সমস্ত কাজ শেষ করে আবার কাপড় সেলাই করতে বসে পড়ে। সেলাই করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তখন তার শাশুড়ি মা সুদীপ্তা দেবী তার কাছে এসে বলে, বৌমা, এত রাত হয়ে গেল, এবার যাও গিয়ে শুয়ে পড়ো। সকাল থেকে তুমি কাজই করে যাচ্ছ, নিজেকে এবার একটু রেস্ট দাও।
হ্যাঁ মা, আর একটু বাকি আছে। আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন, আমি এই জামাটা মিটিয়েই শোবো। কাল এই জামাটা আমাকে দিতে হবে, তাই জন্য আমি এই জামাটাকে পুরো মিটিয়েই শোবো। এই কথা শুনে সুদীপ্তা দেবী সেখান থেকে চলে যায়। অন্নপূর্ণা দেবী আবারও কাজে লেগে পড়ে। পরের দিন সকালে অন্নপূর্ণা দেবী একটা অনেক ধনী পরিবারের মহিলার কাছে যায়। আরে অন্নপূর্ণা দি, আমি যে জামা কাপড়গুলো সেলাই করতে দিয়েছিলাম সেগুলো সেলাই হয়ে গেছে কি? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে, এই নিন আপনার কাপড়। বাহ অন্নপূর্ণা দি, আপনি খুব ভালো সেলাই করেছেন, খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলের স্যুটগুলো তো আরো ভালো হয়েছে। আমি তো ভাবছি এবার থেকে আমার সব জামা কাপড় আর আমার ছেলের সব স্যুট আপনার থেকেই সেলাই করব। এই নিন আপনার পয়সা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলছি যে আপনি আমাকে একটু সাহায্য করবেন। যদি আরো অন্য কেউ কাপড় সেলাই করতে যায় তাহলে আপনি আমার ওই গরিব ঘরের ঠিকানাটা বলে দিও। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই বলে দেব। এই ছোট্ট সাহায্য আমি তো আপনার করতেই পারি, ও নিয়ে তুমি টেনশন করো না, আমি সবাইকে বলে দেব। বাবলি তার কথা মতো তার প্রতিবেশী সবাইকে গরিব অন্নপূর্ণার সেলাইয়ের কথা বলে এবং অন্নপূর্ণার খুবই নামও করে। এই কথা শুনে সবাই অন্নপূর্ণা দেবীকে তাদের সব জামা কাপড় সেলাই করতে দিয়ে যায়। এই দেখে অন্নপূর্ণা দেবী বলে, ওপরওয়ালা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার এই পয়সা আমি আমার ছোট্ট মেয়ের আশা পূরণ করতে পারবো। এইরকম ভাবে অন্নপূর্ণা দেবী খুবই পরিশ্রম করতে থাকে এবং অন্নপূর্ণা দেবী ক্রিসমাসের 3 দিন আগে কিছু পয়সা জমিয়ে ফেলেছিল। অন্নপূর্ণা দেবী দাঁড়িয়েছিল আর তখনই তার কাছে তার মেয়ে পায়েল আসে। মা, 25শে ডিসেম্বর আসতে আর মাত্র 3 দিন বাকি, সান্টা ক্লজ আমাকে গিফট দিতে আসবে তো? হ্যাঁ মা পায়েল, তোমাকে অনেক গিফট দিয়ে যাবে সান্টা ক্লজ। এখন তুমি স্কুলে যাও। অন্নপূর্ণা দেবীর কথা শুনে পায়েল খুবই খুশি হয়ে যায় এবং তার বন্ধু রিনার সাথে তারা দুইজন মিলে স্কুলে চলে যায়। যেতে যেতে রিনা পায়েলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার পায়েল, আজ তোকে এত খুশি মনে হচ্ছে কেন? হ্যাঁ রিনা দিদি, 3 দিন পর তো ক্রিসমাস ডে, আর আমার মা বলেছে এই বছরে সান্টা ক্লজ আমাকেও গিফট দিতে আসবে। পায়েলের মা যখন ওই পয়সা দিয়ে গিফট কিনতে যাচ্ছিল তখনই সে রাস্তায় একটা ভিখারিকে দেখতে পায়। ভিখারির কোলে একটা বাচ্চাও ছিল। ভিখারিটা তার দিকে আসছিল। এসে অন্নপূর্ণা দেবীকে কাঁদতে কাঁদতে বলে, দিদি, আমাকে একটু সাহায্য করো। এত ঠান্ডার মধ্যেও আমার এই বাচ্চাটা পুরো পাথর হয়ে গেছে। যদি একে আমি ডাক্তারের কাছে না নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমি আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলবো। দয়া করে আমাকে সাহায্য করুন। ভিখারির মুখে এই রকম কথা শুনে অন্নপূর্ণা দেবী খুবই কষ্ট পায় এবং তার হাতে থাকা পয়সাটা সে ভিখারিকে দিয়ে দেয়। এই নাও, এই পয়সাটা নিয়ে তোমার বাচ্চাকে তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে নাও। অন্নপূর্ণা দেবী ভিখারিকে পয়সা দিয়ে খালি হাতে বাড়ি চলে আসে এবং বাড়ি এসে এটাই ভাবতে থাকে যে তার মেয়ের জন্য গিফট কিনবে কিভাবে। তার কাছে তো আর কোনো পয়সাই নেই। এইরকম ভাবেই 2 দিন কেটে যায়। ঠিক 25শে ডিসেম্বরের দিন চলে আসে। রাত্রিবেলা শুয়ে শুয়ে অন্নপূর্ণা দেবী গিফটের কথা ভাবছিল আর তখনই তার দরজায় ঠক ঠক আওয়াজ হয়। সেই শুনে অন্নপূর্ণা দেবী বাইরে যায়। তখনই সে দেখে যে তার ভিতরে সোনার অনেক কয়েন রয়েছে। সেই দেখে তার চোখে জল এসে যায় এবং সে খুব খুশি হয়। পরের দিন সকালে পায়েল ঘুম থেকে ওঠার আগে অন্নপূর্ণা দেবী একটা সোনার কয়েন বার করে সেটা বিক্রি করে ওই পয়সা থেকে পায়েলের জন্য নতুন জামা ও অনেকগুলো চকলেট কিনে এনে পায়েলের বালিশের নিচে রেখে দেয় এবং পায়েল যখন উঠে দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। নন্দিনী তার স্বামী সুকুমারের সঙ্গে ছোট্ট একটা গ্রামে বসবাস করে। সুকুমার রিক্সা চালাতো। রিক্সা চালিয়েও তাদের ভালোভাবে টাকা পয়সা লাভ হতো না, কারণ এখন এই যুগে রিক্সাতে খুবই কম লোক উঠতো। তাই জন্য সুকুমারের খুব একটা লাভ হতো না। যা 2-4 টাকা লাভ হতো তাই দিয়েই নন্দিনী যেমন হোক করে সংসার চালিয়ে নিত। এইরকম ভাবেই তাদের দিন চলে যাচ্ছিল।
এমনই একদিন নন্দিনী সুকুমারকে বলে, সুকুমার, বলি তুমি কি বাড়ির জন্য কোনো কিছু রেশনপত্র আনবে না? 2 দিন হয়ে গেল, বাড়িতে আর কিছুই নেই, যা ছিল সেটুকু রান্না করে ফেলেছি, এবার তো আজ কিনতেই হবে, আজ না কিনলে তো শুকিয়ে থাকতে হবে। নন্দিনী, তোমার কথা আমি সবই বুঝতে পারছি, কিন্তু হাতে টাকা পয়সা থাকে না বলে রেশনপত্র কিনতে আনতে পারিনি। আর রেশনপত্র কিনতে গেলে যে দোকানদার ধারও দিতে চাই না, প্রথমে বলে আগে পয়সাগুলো মিটিয়ে দাও, তারপর আবার রেশনপত্র নিয়ে যাবে। তুমি আর একবার গিয়ে দেখো না, যদি কোনো রেশনপত্র দেয় তাহলে আজ অন্তত চলে যাবে। আর তুমি কতক্ষণ এরকম রিক্সা চালিয়ে রোজগার করবে বলো তো? এখন তো রিক্সায় কেউই উঠতে চায় না, তাহলে কিভাবে রোজগারটা হবে? আমি বলি কি, তুমি বরং এবার একটা অন্য কাজের ব্যবস্থা করো, দেখবে তাহলে হয়তো আমাদের অনেক টাকা লাভ হবে। সেই অপেক্ষাতে তো আমিও রয়েছি, কিন্তু একটা কাজ পেয়ে গেলে আমি রিক্সা চালানো বন্ধ করে দেবো, কারণ রিক্সা চালিয়ে চালিয়ে আমার আর ভালো লাগে না, আর সেরকম টাকা পয়সাও নেই রিক্সাতে। রিক্সা চালাতে গেলেও শরীরে প্রয়োজন হয়, আর খাওয়া দাওয়া থেকেই তো শক্তিটা হয়, আমাদের তো খাওয়া দাওয়াই নেই, তাহলে শক্তিটা কিভাবে আসবে? হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তুমি রিক্সা রেখে অন্য কিছু কাজ করতে পারো কি? এত দোকান রয়েছে, মুদিখানার দোকানে যদি তোমাকে কাজে রেখে দেয় তাহলে সেখান থেকে তো কিছু টাকা দেবে, তাই দিয়েই না হয় আমি যেমন হোক করে সংসার চালিয়ে নেব। এইসব কথাবার্তা বলছিল। তারপর কথাবার্তা বলার পর নন্দিনী নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। সুকুমার রিক্সা রেখে নন্দিনীর কথা মতো একটা মুদিখানার দোকানে যায়, সেখানে গিয়ে কাজ চাইতে থাকে, কিন্তু দোকানদার বলে, দাদা, আমার এই ছোটখাটো দোকানে তোমাকে কি আর কাজে রাখবো বলো, আমার দোকানে ভালো খরিদ্দার আসে না। দোকানদারের মুখে এই কথা শুনে সুকুমার অন্য দোকানে যায়। এইরকম ভাবেই সুকুমার বেশ কয়েকটা দোকান ঘোরাফেরা করে, কিন্তু কোনো দোকানেই সুকুমার কাজ পায় না। এইরকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যেবেলা আরো অনেক দোকান খুলে যায়, তাদের কাছেও গিয়ে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু সেখানেও কোনো কাজ পায় না। কিন্তু সন্ধ্যা হয়ে যাবার পর ঠেলা গাড়ি আর একটা ধাবার সামনে বেশ ভালোই ভিড় হয়েছিল, সেটা দেখে সুকুমার তাদের কাছে কাজ চাইতে যায়। ধাবাতে গিয়ে ধাবার মালকিনকে বলে, আচ্ছা মালকিন, আমি কি আপনার কাছে এখানে কাজ করতে পারি? আসলে আমার সংসারের অবস্থা খুবই খারাপ, আর আপনি যদি বলেন তাহলে আমি আমার স্ত্রীকেও এখানে কাজে নিয়ে চলে আসবো। আপনি যেটা বলবেন আমার স্ত্রী সেটাই করবে। সুকুমারের কথা শুনে ধাবার মালকিন সুকুমারকে কাজ দিয়ে দেয়। তারপর সুকুমার খুশি মনে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সুকুমার কাজের কথা নন্দিনীকে জানায়। কাজ পেয়েছে শুনে নন্দিনী অনেক খুশি হয়ে যায়। তখন নন্দিনী বলে, বাহ, এটা তো খুবই খুশির খবর। ঠিক আছে, শোনো না, আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে। তুমি 2-3 মাস ওই ধাবাতে কাজ করো, যদি ওই ধাবাটা খুব ভালোভাবে চলতে থাকে তাহলে আমরাও ওই রকম একটা ধাবা বানাবো, কিন্তু আমাদের একটু অন্য রকমের বানাতে হবে, কারণ এই রকম ধাবাতে কোনো খরিদ্দার নাও আসতে পারে, তাই জন্য আমাদের একটু অন্যরকম বানাতে হবে। নন্দিনীর কথাতে সুকুমার সবকিছুই বুঝতে পারে। এইরকম ভাবেই সুকুমার ধাবাতে কাজে লেগে পড়ে। ধাবাতে কাজ করতে করতে সুকুমারের বেশ ভালো টাকা ইনকাম হয়ে যাচ্ছিল। কিছু টাকা সংসারের খরচ করত আর কিছু টাকা বাঁচিয়ে রাখতো। এইরকম ভাবে তাদের ভালোভাবে দিন কেটে যাচ্ছিল। দেখতে দেখতে কিছু মাস কেটে যায়। একদিন নন্দিনী বলে, বলছি তোমার ধাবা তো ভালোই চলছে, তাহলে কি আমরা আমাদের ধাবাটা বানাবো? তুমি কি ভাবলে, আমরা যদি আমাদের ধাবা বানাই তাহলে ওদের মতো আমাদেরও তো অনেক টাকা লাভ হবে, তাহলে আমরা কেন ওদের মতো ধাবা বানাতে পারি না? নন্দিনী, তুমি যেই কথাটা বলছো সেটা ভেবেচিন্তে বলো, কারণ ওদের ধাবাতে অনেক লোকপত্র আসে, সেখানে সকলকে সময় মতন খাবার দেওয়া হয়, আর আমরা দুজন মিলে ধাবা কিভাবে চালাবো? ওগো সুকুমার, এত ভয় পেলে চলে নাকি? আরে বাবা, আস্তে আস্তে সব হবে। আমরা এখন ধাবাটা খুলি, তারপর যখন টাকা পয়সা বেশি হয়ে যাবে তখন আমরা ওদের মতো 2-4 জন লোক রেখে দেব, আর তারপর আমাদের কাছেও বেশি খরিদ্দার আসা শুরু করে দেবে, আর তখন সকলকে সময় মতো খাবার দেব। এখন আগে কাজটা তো করি। নন্দিনীর কথাতে সুকুমার অনেক ভাবনা চিন্তা করে। তারপর সুকুমার আরো বেশ কয়েকদিন রুকে যেতে বলে। ওই ধাবাতে কাজ করে কিছু টাকা জমিয়ে রাখতো, আর সেই টাকা দিয়ে সুকুমার একদিন অনেকগুলো বাঁশ কিনে বাড়ির সামনে ফেলে। অত বাঁশ দেখে নন্দিনী বলে, কি ব্যাপার, আজ এত বাঁশ কিনে আনলে কেন? আমাদের বাড়িটা কি আবার তুমি ঠিক করবে, নাকি এত বাঁশ তুমি বিক্রি করবে? তুমি এত বাঁশের টাকা কি করে পেলে? আর ওই ধাবা থেকে যেই পয়সাগুলো বাঁচতো সেই পয়সাগুলো আমি বাঁচিয়ে রাখতাম, সংসার চালিয়ে এই টাকাটা থাকতো, সেই টাকা দিয়ে আমি এতগুলো বাঁশ কিনে এনেছি। তুমি তো বলেছিলে অন্য কিছু রকমের ধাবা করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে তুমি বাঁশের ধাবা তৈরি করতে চাও। এটা তো খুব ভালো কথা, আমার মাথাতেও এটা আগে এসেছিল, কিন্তু অতগুলো বাঁশ কিভাবে কিনবে সেই ভেবেই আমি পিছিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন এই বাঁশগুলো দেখে আমার আশা আরো সোজা হয়ে গেল।
যাক, খুব ভালো হয়েছে। আমাদের ধাবার নাম রাখা হবে বাঁশের ধাবা। আর এইরকম নতুন নাম শুনে সকলেই আকর্ষিত হবে। সুকুমারের ওপর খুবই খুশি হয়। নন্দিনীকে খুশি দেখে সুকুমারও অনেক খুশি হয়। আর এইরকম ভাবে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সুকুমার নিজেই বাঁশের ধাবা বানাতে শুরু করে ফেলে। একার দ্বারায় একদিকে তো আর সব কাজ সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য সে অনেকদিন আগে থেকেই কাজে লেগে পড়েছিল। একদিন সুকুমারের বাঁশের ধাবা অর্ধেকটা বাঁশ বেঁধে ফেলে। তারপর নন্দিনী খুশি হয়ে হাসতে হাসতে সুকুমারকে একটা খুশির খবর জানায়। সুকুমার, সুকুমার, তোমাকে আজকে আমি একটা অনেক বড় খুশির খবর দেব, যেটা শুনে তুমি একদম চমকে উঠবে। জানো সুকুমার, তুমি বাবা হতে চলেছো। আমি গর্ভবতী। সত্যি, আমি এই খুশির খবরটা দেবার জন্য তোমার কখন থেকে অপেক্ষা করছি। নন্দিনীর মুখে এই কথা শুনে সুকুমার অনেক খুশি হয়ে যায়। সেদিনের পর থেকেই সুকুমার নন্দিনীর একটু ভালোভাবে সেবা যত্ন করতে থাকে। কিন্তু নন্দিনী সুকুমারকে বলে, দেখো সুকুমার, তুমি আমার যতই সেবা যত্ন করো না কেন, আমি বাঁশের ধাবা শুরু করবই, সেটা যেমন ভাবেই হোক না কেন। আর তুমি যদি ভাবো তোমার এই বাচ্চার কারণে আমি বাঁশের ধাবা শুরু করব না, তাহলে সেটা কিন্তু একদমই নয়। আমি আমার বাচ্চার ভালোর জন্যই আর বাচ্চার ভালো ভবিষ্যতের জন্যই এই বাঁশের ধাবা শুরু করতে চাই। নন্দিনীর কথাতে সুকুমার অনেক খুশি হয়। তারপরে এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সুকুমার বাঁশের ধাবা পুরো কমপ্লিট করে ফেলে। বাঁশের ধাবা কমপ্লিট করে ফেলবার পর সুকুমার বাড়িতে এসে নন্দিনীকে জানিয়ে দেয়। নন্দিনী সেটা শুনে অনেকই খুশি হয়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায়। নন্দিনীর 5 মাস পড়ে গিয়েছিল। চলাফেরা করতে অনেকটাই কষ্টবোধ করছিল, কিন্তু তাও নন্দিনী হার মানেনি। নন্দিনী সুকুমারকে বলে, সুকুমার, চলো আমরা আজকেই বেরিয়ে পড়ি। আজকেই আমরা ধাবাটা শুরু করে দেব। যদি আজ না শুরু করি তাহলে হয়তো আরো লেট হয়ে যাবে। টাকা রোজগার করতে গেলে আমাদের আজকেই শুরু করতে হবে। আমাদের বাচ্চার টাইম হবার সময় এগিয়ে আসছে, আমাদের হাতে টাকা পয়সা রাখতে হবে তো। নন্দিনীর কথা সুকুমারের ঠিক বলে মনে হয়। তখন নন্দিনী আর সুকুমার ধাবা শুরু করতে বেরিয়ে পড়ে। প্রথম দিনই ধাবাতে ভাত, ডাল, রুটি, তরকারি সবকিছু বানিয়ে ফেলে। নন্দিনীর রান্নার সুগন্ধে নন্দিনীর ধাবার দিকে সকলেই এগিয়ে আসে। নন্দিনীর হাতের খাবার খেয়ে সকলেই অনেক নাম করে। বাহ দিদি, তোমার হাতের খাবার তো অনেক সুস্বাদু। আজ প্রথমবার তোমার হাতের খাবার খেয়ে খুব ভালো লাগলো। আমি তো এবার থেকে রোজ আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, আপনি যখন ইচ্ছে তখন আসবেন। আপনাদের জন্যই তো আমাদের ধাবা চলছে। এইভাবেই সকলে নন্দিনীর নাম করতে থাকে। নিজের নাম সকলের মুখে শুনে তারা 2 স্বামী স্ত্রীতে অনেকে খুশি হয়। আর এইরকম ভাবেই তারা আরো মনের জোর পেতে থাকে। এইভাবেই দেখতে দেখতে প্রায় 9 মাস কেটে যায়। তাদের হাতে এখন বেশ টাকা পয়সা জমে গিয়েছিল, যার কারণে সুকুমার নন্দিনীকে একটা হসপিটালে ভর্তি করে। আর সেই হসপিটালে নন্দিনী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কিছুদিন পর ছুটি নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর সুকুমার একা ধাবাতে কাজ করতে থাকে এবং তারই মতো আরো কিছু গরিব মানুষকে কাজে নিয়ে নেয়। তখন আর নন্দিনী ধাবাতে কাজ করতো না। তখন ছোট্ট বাচ্চাকে নিয়ে সারাদিন কেটে যেত। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।